আজকে আমরা পড়ব প্রবাহী, প্রান্তিক বেগ এবং সান্দ্র বল। খুবই ইম্পর্টেন্ট টপিক এবং খুব ইজি। আজকে আমি খুব ইজি ভাবে বোঝাবো। সো প্রথমে আমরা আসি প্রবাহী। প্রবাহী মানে কি? তোমার যে সকল পদার্থ তোমার কি করতে পারে, একটা স্থান থেকে অন্য একটা স্থানে গমন করতে পারে, তাকে বলা হচ্ছে প্রবাহী। সো তোমার হচ্ছে প্রবাহীও তোমার দু প্রকার, একটা হচ্ছে তোমার কি গ্যাস, আর হচ্ছে তোমার কি তরল। মানে হচ্ছে কি প্রবাহ করতে পারে, প্রবাহী মানে প্রবাহ করতে পারে। কঠিন বস্তু কিন্তু প্রবাহ পসিবল হয় না, তরল এবং গ্যাসের ক্ষেত্রে হয়। সো এটাকে বলা হচ্ছে প্রবাহী। সো প্রবাহী মধ্যে আমরা সমপ্রবাহ, অসমপ্রবাহ, স্থির, অস্থির ধারারেখ এবং বিক্ষিপ্ত প্রবাহ দেখছি। তাহলে এখন সমপ্রবাহ ব্যাপারটা আসলে কি? ধরো তোমার এটা যদি একটা কি এখানের মধ্যে দিয়ে তোমার পানি যাচ্ছে। আমি ধরে নিচ্ছি এক সেকেন্ডে তোমার পানির পরিমাণ ছিল তোমার কি 5 লিটার, মানে এর মধ্যে দিয়ে 5 লিটার। দ্বিতীয় সেকেন্ডেও তোমার যদি কি হয় 5 লিটার, তৃতীয় সেকেন্ডেও তোমার কি 5 লিটার। সো একটা নির্দিষ্ট দেখো প্রতি একক সময়ে, মানে আমি এখানে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে সময়ের জন্য প্রবাহের মান ইকুয়াল, ঠিক আছে? তো এটাকে বলা হবে সমপ্রবাহ। অসময়ের ক্ষেত্রে তোমার কি হবে না, সমপ্রবাহের মধ্যে ক্যারেক্টারিস্টিক্স হবে না। তাহলে আমরা বলতে পারি 1 সেকেন্ডে যদি তোমার 5 লিটার হয়, 2 সেকেন্ডে এখানে হতে পারে 4 লিটার যেতে পারে, 3 সেকেন্ডে তোমার কি হতে পারে, তোমার হচ্ছে 6 লিটার যেতে পারে। তাহলে এটাকে তোমার বলা হচ্ছে কি সময়ের যে পরিবর্তন, সে সময়ের পরিবর্তনে যদি এই তোমার মানটা যদি ইকুয়াল না হয়, তখন সেটাকে বলা হবে অসম প্রবাহ। এরপর আসো স্থির প্রবাহ। আচ্ছা, সমপ্রবাহ আর স্থির প্রবাহ সংখ্যাটা প্রায় কাছাকাছি লাগে, যখন আমরা পড়তে বসি কনফিউশন তৈরি হয়। আচ্ছা, স্থির মান হচ্ছে যখন সর্বত্র, আমি যদি কল্পনা করি এটা যদি একটা পুকুর বা একটা নির্দিষ্ট স্থান হয়, এর প্রত্যেকটা বিন্দুতে যখন তোমার প্রবাহের মান ইকুয়াল হবে, এই তোমার পুরো অঞ্চলের প্রত্যেকটা বিন্দুতে যখন এর প্রবাহের মান ইকুয়াল হবে, তখন এটাকে বলে স্থির প্রবাহ। আর প্রত্যেকটা বিন্দু যদি মানে স্থানের মধ্যে কোনো বিন্দুর মধ্যে যদি তোমার কি প্রবাহের মান ইকুয়াল না হয়, তখন এটাকে বলা হবে অস্থির প্রবাহ। ওকে, এরপর ধারারেখ প্রবাহ মানে ধরো এখানে অনেকগুলো স্তর আছে, এখানে তোমার অনেকগুলো স্তর ধরে নিচ্ছে কোনো একটা পানি বা তোমার যে কোনো কিছু তোমার এর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রত্যেকটা স্তরে মানে এর সমান্তরালে এই তোমার ধরো এই স্তর থেকে স্তরে প্রত্যেকটা তোমার দূরত্বে এই সমান্তরালে যখন বেগের মান কি হবে ইকুয়াল হবে, বা প্রবাহের মান যখন ইকুয়াল হবে, তখন এটাকে বলা হবে ধারারেখ বা স্রোতরেখা প্রবাহ। ডিরেকশনে ইকুয়াল হতে হবে একই দিকে, এবং সমান্তরালে যখন প্রত্যেকটা স্তরে বেগের মান এক হবে, তখন ওটাকে বলা হবে ধারারেখ বা স্রোতরেখ প্রবাহ। বিক্ষিপ্ত প্রবাহের ক্ষেত্রে তোমার কি হবে, বিক্ষিপ্তভাবে যখন তোমার কি করবে চলাচল করবে, ধরো এইভাবে এভাবে 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 তোমার যখন চলাচল করবে, তখন এটাকে বলে বিক্ষিপ্ত প্রবাহ। ওকে, এখন যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি প্রান্তিক বেগ। খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইজি ভাবে বলবো। ধরো তুমি একটা মানে হচ্ছে কি উপর থেকে কোনো একটা বস্তু পড়তেছে, আমি যদি চিন্তা করি এখান থেকে কোনো একটা বস্তু পরের দিকে নিচের দিকে পড়তেছে, তাহলে অবভিয়াসলি তোমার কি এই বস্তুটার ওজন কাজ করবে নিচের দিকে। তাহলে আমার এখানে তোমার বায়ু আছে, ওকে, তাহলে এই প্রবাহীর মধ্যে দিয়ে বায়ু হচ্ছে তোমার কি এটা গ্যাসীয় একটা অঞ্চল, তাহলে এই প্রবাহীর মধ্যে দিয়ে তোমার বস্তুটা কি হচ্ছে প্রবাহিত হচ্ছে। তাহলে কি হবে, তোমার এই বস্তুটার তো ওজন সবসময় নিচের দিয়ে কাজ করে, গ্র্যাভিটি যেহেতু নিচের দিয়ে কাজ করতেছে, তাহলে আমার এই বাতাস বা তোমার এই অঞ্চলটা কি করবে, একটা প্রতিক্রিয়া বল দিবে। কি দিবে? প্রতিক্রিয়া বল। তাহলে ধরে নিচ্ছে তোমার কি এই ওজনের কারণে যতই তোমার হচ্ছে নিচের দিকে আছে, তার কি হচ্ছে প্রতিক্রিয়া বলটা ততই আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। ধরে নিচ্ছে এই বিন্দুতে এসে, এখান থেকে তোমার পড়তেছে, এই বিন্দুতে এসে তোমার কি হলো, এই তোমার হচ্ছে কি ওজন এবং এই প্রতিক্রিয়া বল তোমার ইকুয়াল হয়ে গেল। ওজন এবং প্রতিক্রিয়া বল কি হলো, ইকুয়াল হয়ে গেল। সো যখন ইকুয়াল হয়ে যাবে, অর্থাৎ তখন বস্তুটার উপর আর কোনো বল কাজ করবে না। যখন কোনো বল কাজ করবে না, তখন ওই বস্তুটা কি করবে, এই অবস্থান থেকে সমবেগে নিচের দিকে পড়তে থাকবে। যে বেগে তোমার কি হয় নিচের দিকে পড়ে, সেই বেগটাকে তখন বলা হয় প্রান্তিক বেগ। একদম ইজি। আচ্ছা, এখন আমরা আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট সান্দ্রতা নিয়ে। তো সান্দ্রতা ব্যাপারটা আসলে কি বলি, ধরো এটা একটা তোমার ধরো কঠিন বস্তু, এটা একটা কঠিন তল, আমি যখন এই তলটাকে এই তলের উপর যখন গতিশীল করতে চাইবো, তাহলে এই দুটো তলের মাঝখানে একটা কি হয়, একটা প্রতিরোধকারী বল তৈরি হয়, যে প্রতিরোধকারী বলকে আমরা বলি ঘর্ষণ বল। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে তোমার কি হচ্ছে, দুটো তলই কঠিন ছিল। তাহলে আমার সান্দ্রতার ক্ষেত্রে তোমার কি হয়, তোমার একটা তল হবে প্রবাহী, অর্থাৎ গ্যাস অথবা তরল। যেমন ধরো এই বস্তুটাকে যখন আমি পানির মধ্যে ছেড়ে দিব, তাহলে পানি হচ্ছে একটি প্রবাহী,
তখন এই বস্তুটা তোমার কি হবে, পানির মধ্যে একটি প্রতিরোধকারী বল অনুভব করবে। সেই প্রতিরোধকারী বলকে সহজ ভাষায় বলে সান্দ্রতা বা সান্দ্র বল। ওকে, যেটাকে আমরা ঘর্ষণ বলতাম ওই কঠিন তলের ক্ষেত্রে, এখানে হবে তোমার সেটা কি সান্দ্রতা বা সান্দ্র বল। তো সান্দ্র বল আর এই ধর্মটাকে বলে সান্দ্রতা। ঠিক আছে, তাহলে এক একটা বস্তুর সান্দ্রতার মান এক এক রকম। তুমি সহজ কথায় তোমার কোন একটা বস্তুর ঘনত্বের পরিমাণ যত বৃদ্ধি পাবে, সান্দ্রতার মান তত কি হয়, বৃদ্ধি পাবে। ব্যাপারটা কেন, যেহেতু তোমার মানে ঘনত্ব যেহেতু বৃদ্ধি পাচ্ছে, অনুপরমাণুর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, ফলে অনুপরমাণুর পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে তার সান্দ্রতার মানটা বৃদ্ধি পাবে। আমি যদি তোমাকে উদাহরণ দিই, আলকাতরা, দুধ, তারপর তেল, এরপর হচ্ছে পানি, এই চারটা তোমার হচ্ছে কি কম্পোনেন্টের মধ্যে আলকাতরার ঘনত্ব সবচেয়ে বেশি। সো যার ঘনত্ব বেশি তার সান্দ্র বল বা সান্দ্রতা বেশি। সো গ্রেটার দেন, এরপর দুধ, এরপর হচ্ছে কি তেল, এরপর হচ্ছে পানি, কারণ পানির তোমার ঘনত্বের পরিমাণ এদের তুলনায় অনেক কম। সো আমরা বুঝতে পারছি যার ঘনত্ব বেশি তার সান্দ্রতা বেশি। সো এখানে আমি একটা চিত্র আঁকলাম, ধরে নিচ্ছি তোমার এটা তোমার একটা তল, এর মধ্যে দিয়ে একটা প্রবাহী তোমার কি হচ্ছে, প্রবাহিত হচ্ছে। তাহলে প্রবাহীর এক একটা স্তরের তোমার বেগের মান এক এক রকম। ঠিক আছে, কেন, কারণ হচ্ছে চাপের উপর ডিপেন্ড করে। আমরা জানি হচ্ছে কি পি ইকুয়ালস টু এইচ রো জি, এইচ রো জি। সো আমরা এখান থেকে বলতে পারি পি সমানুপাতি এইচ, পি সমানুপাতি যত উচ্চতা বাড়বে প্রেশার তত বৃদ্ধি পাবে। তাহলে খেয়াল করে দেখি, আমরা যখন নদীর মধ্যে দিয়ে তোমার স্রোতটা আমরা দেখে আসছি, নদীর উপরের দিকে তোমার স্রোত যে বেগে তোমার কি হয়, প্রবাহিত হয়, একদম নিচের দিকে তোমার নিচের তলের দিকে এখানে অনেকগুলো স্তর যেটা আছে, ধরো আমি এখানে এটা একটা স্তর, এটা একটা স্তর, এটা একটা স্তর, তিনটা স্তর যদি কল্পনা করি, এখানে এই প্রথম স্তরটা তোমার বেগের মানে সবচেয়ে বেশি হয়, এরপর তুলনায় দ্বিতীয়তম, এরপর কারণ হচ্ছে প্রেশারের উপর ডিপেন্ড করে। আর প্রেশার তোমার অবভিয়াসলি উচ্চতার উপর ডিপেন্ড করে। সো উচ্চতা যত বাড়বে প্রেশারের মান তত বাড়বে, তার কি হবে, সান্দ্রতা বৃদ্ধি পাবে। এখন আমরা একটু দেখি, তাহলে খেয়াল করে দেখো, এখানে তোমার হচ্ছে কি, আমি ধরে নিচ্ছি এই তলটার বেগের মান ভি, তাহলে এই তলটার বেগের মান অবভিয়াসলি একটু বেশি হবে। আমি ধরে নিচ্ছি ডিবি পরিমাণে বৃদ্ধি পেল, এই স্তর থেকে এই স্তরের পার্থক্যটা ধরে নিচ্ছি ডি ওয়াই। সো আলটিমেট তোমার এই স্তর মানে এখান থেকে নিচের স্তর থেকে এই স্তরের দূরত্ব ধরে নিচ্ছি ওয়াই, তাহলে আলটিমেট এই স্তর থেকে এই স্তরের আলটিমেট দূরত্ব হবে কি ওয়াই প্লাস ডি ওয়াই। তাহলে আমরা যদি কল্পনা করি, তাহলে এদের মধ্যবর্তী পার্থক্য মানে এই দুটোর স্তরের বেগের পার্থক্য হবে কি ডিভি, এবং এদের মধ্যবর্তী তোমার যে দূরত্ব স্তরে সেটা হবে ডিওয়াই। তাহলে ডিওয়াই এর জন্য আমি পাচ্ছি কি ডিভি, তাহলে এককের জন্য কি পাবো, ডিবি বাই ডিওয়াই। ওকে, আচ্ছা, তাহলে এটা একটা তোমার, এটাকে বলে তোমার বেগ অবক্রম, এটা কি বলে, বেগ অবক্রম। সো একটা জিনিস মনে রাখবো কি, সান্দ্রতা বা সান্দ্র বল সবসময় কি হয়, ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে। সো এফ সমানুপাতি এ এবং বেগ অবক্রমের সমানুপাতি, এর মান যত বৃদ্ধি পাবে তোমার হচ্ছে সান্দ্র বলের মান ততই কি হবে, বৃদ্ধি পাবে। যতই তোমার হ্রাস মানে হচ্ছে কি হবে, ক্রম কমবে, ততই কি হবে, এটা হ্রাস পাবে। ঠিক সেম, এখন আমি যদি এই দুটো ইকুয়েশনকে ইকুয়াল করি, তাহলে পাচ্ছে এ ইন্টু ডিবি বাই ডিওয়াই। সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটা তোমার সমানুপাতিক ধ্রুবক আসে, সেটাকে বলে আমরা ইটা, এ ইন্টু ডিবি বাই ডিওয়াই। তাহলে এই ইটাকে তোমার বলা সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা গুণাঙ্ক। আচ্ছা, সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা গুণাঙ্ক ব্যাপারটা আসলে কি, ধরো এই বেগ আমরা আলটিমেট বলতে পারি এফ ইকুয়ালস টু ইটা এ ইন্টু ডিবি বাই ডিওয়াই। তাহলে কোন একটা বস্তুর বেগ অবক্রমের মান যদি একক পরিমাণে রাখতে চাই, একক ক্ষেত্রফলের মধ্যে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় তাকেই বলা হচ্ছে তোমার সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা গুণাঙ্ক। সান্দ্রতাঙ্কের তোমার হচ্ছে মাত্রা সমীকরণ হবে কি, সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা সমীকরণ হবে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 1, সেগুলো তোমরা দেখে নিবা। এরপর হচ্ছে কি, সান্দ্রতাঙ্কের একক হবে 1, মানে হচ্ছে নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার, নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। আচ্ছা, তৎকালীন সময় তোমার সান্দ্রতাঙ্কের বা সান্দ্রতা গুণাঙ্কের একক ধরা হতো পয়েস। সো তোমার হচ্ছে পয়েসের সাথে নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার একটা সম্পর্ক আছে, এবং বলা হচ্ছে কি 10 পয়েস সমান হচ্ছে কি 1 নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। সো অনেক ক্ষেত্রে তোমার প্রশ্নে পয়েস দিয়ে দিতে পারে, তখন আমাকে কি করতে হবে, সেটা নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ারে কনভার্ট করতে হবে। সো আজকে ক্লাসটা এখানে এতটুকু। তোমাদের ভালো লাগলে আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ।